ফেনীর ফুলগাছিতে নদীর বাঁধ ভেঙে 5টি গ্রাম প্লাবিত। পানি উন্নয়ন বোর্ডের দায় সারা কাজকে দায়ী করছে স্থানীয়রা। ফের অস্থিতিশীল চালের বাজার, কেজিতে বেড়েছে 2 থেকে 4 টাকা। সবজির দামে স্বস্তি, বেশিরভাগ মাছের দামই চড়া। কয়েক বছরে 1000 কোটি টাকার মালিক জনস্বাস্থ্যের ড্রাফটম্যান শাহিন। নামে বেনামে জমি 5টি বিলাসবহুল স্লিপার কোচ। ময়মনসিংহ শহরে বাড়ছে চুরি, ছিনতাই, ডাকাতি, চরম আতঙ্কে বাসিন্দারা। 3 মাসে 131 ছিনতাইকারী গ্রেপ্তার। দরজাটাও খোলা আছে, সামনে আমার পিছন দিক দিয়ে দৌড়ে ফেলাইছে। এরপরে ওই যে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পরে পা বাঁধা, পরে ওই জয় করে নিয়ে ফালাই রাখছে। মার্কেট খোলার পরে আমার দোকানে সব ফোন প্রায় আপনার 8 থেকে 10 লাখ টাকা ক্যাশ সব পুরো নিয়ে গেছে। জনবল সংকটে কুষ্টিয়ার দৌলতপুর স্বাস্থ্য কমপ্লেক্সে মেলে না সরকারি ওষুধ, আবাসিক চিকিৎসক ব্যস্ত ব্যক্তিগত চেম্বারে। পরমাণু অস্ত্র অর্জনের পথ থেকে সরতে ইরানকে 2 সপ্তাহ সময় দিল যুক্তরাষ্ট্র। খামেনিকে নিশ্চিহ্ন করার হুমকি ইসরায়েলের। এবং গলফ টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের সঙ্গে রানের ব্যবধান কমাচ্ছে শ্রীলঙ্কা। মেন্ডিস ট্রেনে নিয়ে যাচ্ছেন স্বাগতিকদের। দেখছিলেন শিরোনাম সংবাদ দুপুরের, সঙ্গে আছে আমি রাবিয়া ইসলাম স্নেহা। এবার বিস্তারিত। টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে ফেনীর ফুলগাছিতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে 5টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বৃহস্পতিবার রাত 10টার দিকে ফুলগাছির উত্তর বড়ইয়া ও গোসাইপুর এলাকার বাঁধে ভাঙন দেখা দেয়। স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের দায় সারা কাজকে দায়ী করছেন। মুহুরী নদীর পানি ফুলগাছি বাজারেও ঢুকে পড়েছে। একই দিন পরশুরামের মণিপুর এলাকায়ও সিলোনিয়া নদীর পানি উপচে লোকালয়ে ঢুকে পড়ে। টানা বৃষ্টি ও ভারতীয় উজানের ঢলে ফেনীর ফুলগাছিতে মুহুরী ও সিলোনিয়া নদীর 2 স্থানে বাঁধ ভেঙে 5টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এ নিয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। নিলয়, আপনি আমাদের জানাবেন এলাকায় এখন কি পরিস্থিতি বিরাজ করছে, সেই সাথে বাঁধ মেরামত নিয়ে কর্তৃপক্ষ কি বলছেন? হ্যাঁ, ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি ফুলগাজী সদর উপজেলার উত্তর বড়িয়া এলাকায়। আমরা এখানে দেখেছি মুহুরী নদীর একটি বড় ভাঙন সৃষ্টি হয়েছে। এই ভাঙনের ফলে এই এলাকার মানুষের ঘর বাড়ি, আসবাবপত্র, পুকুরের মাছ সব কিন্তু পানির তোড়ে ভেসে গেছে। তবে এখানকার মানুষের সবচেয়ে বড় দাবি হচ্ছে দীর্ঘদিন তারা এই মুহুরী এবং কহুয়া সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভাঙার কবলে পড়তে হয়। তারা যাতে সামনের দিনগুলোতে যারা এই ধরনের ভাঙন সৃষ্টিতে না পড়ে, সেজন্য আসলে এই এলাকার মানুষের তারা দাবি জানাচ্ছে যে এই বন্যা নিয়ন্ত্রণ যে বেড়িবাঁধগুলো রয়েছে সেগুলো টেকসই ভাবে তারা কিন্তু বাঁধার জন্য জোর দাবি জানাচ্ছেন। তবে এখানকার পানি উন্নয়ন বোর্ড বলছে যে মুহুরী এবং কহুয়া এবং সিলোনিয়া নদীর পানি এখনো বিপদসীমার নিচে রয়েছে। বিপদসীমার নিচে থাকলেও আসলে ভারতের ত্রিপুরাতে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এই নদীর পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু বন্যা নিয়ন্ত্রণ যে বাঁধ রয়েছে সেই বন্যা নিয়ন্ত্রণ বাঁধের কিন্তু 2টি স্থানে ভাঙন দেখা দিয়েছে। এই 2টি স্থানে ভাঙনের কবলে পরে কিন্তু এলাকার মানুষ এখন বিভীষিকাময় অবস্থা বিরাজ করছে। আমি এখন এই এলাকার একজন সাথে কথা বলতে চাইবো, আপনার কাছ থেকে জানতে চাইবো যে আসলে আমরা দেখেছি যে প্রতি বছরে বন্যা হয়, নদী ভাঙে, আপনাদের আসলে কি কি ক্ষতি হয়, এখন কি ক্ষতি হয়েছে? এখন ক্ষতি হয়েছে মানুষের বাড়িঘর ক্ষতি হয়েছে, মুরগির ফার্ম, মাছের খামার, এগুলা সব ক্ষতি হতেছে। আমরা চাইতেছি যে পানি উন্নয়ন বোর্ডের কাছে বিগত আবেদন করতেছি যে যাতে এটা তাড়াতাড়ি নিষ্কাশন করে যে আমাদেরকে বাঁধটা বাঁধলে বেরিয়ে একটা সুন্দর মতো সুস্থভাবে বাঁধা যায়। দর্শক, আপনি শুনছিলেন যে একজন ভুক্তভোগী যারা রয়েছে তারা এই এলাকার বাসিন্দা, তারা বলছে যে বিশেষ করে তারা সবসময় জোর দাবি জানিয়ে আসছে যে তারা ত্রাণ নয়, এই বেড়িবাঁধটি আসলে টেকসই ভাবে মেরামত চান। এই ছিল আমার কাছে বন্যা নিয়ন্ত্রণ বেড়িবাঁধ ভাঙার সর্বশেষ তথ্য। নিলয়, আপনাকে ধন্যবাদ। দর্শক, শুনছিলাম উজানের ঢলে ফেনী থেকে বাঁধ ভাঙের সর্বশেষ তথ্য। ঈদের পর আবারও জমে উঠেছে রাজধানীর কারওয়ান বাজার। তবে গেল সপ্তাহের তুলনায় এই সপ্তাহে সব পণ্যের দাম বেড়েছে। এতে অসন্তোষ দেখা দিয়েছে জনমনে। প্রতি কেজি সবজিতে দাম বৃদ্ধি পেয়েছে 10 থেকে 15 টাকা। চাল ডালের বাজারেও দাম ঊর্ধ্বমুখী। প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে 5 থেকে 10 টাকা। এদিকে ভরা মৌসুমেও ইলিশ বিক্রি হচ্ছে 2500 টাকা কেজি। বিক্রেতারা বলছেন সরবরাহ ঠিক থাকলেও সিন্ডিকেটের কারণে দামের এই তারতম্য।
আগে তো সবজির দাম কম ছিল, দেখা যায় পাবলিক ছিল না ঢাকা শহর, এই জন্য মনে করেন অনেক সবজি ফালানো গেছে, এই জন্য কম দামে বিক্রি হয়েছে। এখন তো লোকজন ঢাকা শহর চলে আসছে, চাপ বেশি, মালামাল কম, এই জন্য আর কি একটু দাম বাড়ছে। ঈদের পর পরে চালের দাম হুট করে 1 কেজি প্রতি 5-6 টাকা বেড়ে গেছে। এটার কারণ একমাত্র দায়ী হলো যে বড় বড় কোম্পানি এবং বড় বড় মিল মালিকেরা। নিত্যপণ্যের বাজারে টানাপোড়েন যেন থামছে না, কোথাও কিছুটা স্বস্তি, আবার কোথাও ভোক্তাদের কপালে চিন্তার ভাঁজ। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলাউদ্দিন, আপনি আমাদের জানাবেন রাজধানীর কারওয়ান বাজারে নিত্যপণ্যের দামের ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে, সেই সাথে জানাবেন ক্রেতা বিক্রেতা অনেকেরই এই ঊর্ধ্বমুখী পণ্যের দামের বিষয়ে সিন্ডিকেটের কথা বলছেন, এই বিষয়টি বিস্তারিত জানাবেন। স্নেহা, সকাল থেকে কিন্তু আমি রাজধানীর কারওয়ান বাজারে আছি এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে ঈদের লম্বা ছুটি শেষে কিন্তু রাজধানীবাসী যেমন ঢাকায় ফেরা শুরু করেছে, সেই সঙ্গে সেই চিরচেনা রূপও কিন্তু ফিরে পেয়েছে রাজধানীর কারওয়ান বাজার। এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে আজকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের জনসমাগমও বাড়ছে এবং ক্রেতার সমাগম বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু এখানে জমজমাট হয়ে আছে বাজার। আমি যদি একটু আপনাকে দেখাই আমার পিছনে, আপনারা দেখতে পাবেন যে এখানে সব ধরনের পণ্যই কিন্তু এবং সব ধরনের দোকানগুলোই কিন্তু মোটামুটি খুলে ফেলেছে। এবং সেই সঙ্গে আমি আপনাকে সকাল থেকে দেখে আসা যে দাম, সেই দামগুলো ব্যাপারে যদি আপনাকে একটু বলি, যে সবজির বাজারে আমরা প্রথমে ঘুরেছি এবং সেখানে ঘুরে আমি যেমনটি দেখতে পাই যে সবজির দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় প্রতি কেজিতে এই সপ্তাহে কিন্তু 10 থেকে 15 টাকা করে বৃদ্ধি পেয়েছে। আমি যদি বলি যে ঢেঁড়স, কাঁচা কলা, কাঁচা পেঁপে, পটল 30 টাকা দরে বিক্রি হচ্ছে, যেগুলো গেল সপ্তাহে ছিল 25 টাকা করে। সে সঙ্গে ধুন্দুল, কচুর লতি 50 টাকা করে বিক্রি হচ্ছে, চিচিঙ্গা, শসা, বেগুন 60 টাকা করে, যেগুলো গেল সপ্তাহে 50 টাকা বা 40 টাকা করে বিক্রি হচ্ছিল, যেমনটি বলছিলেন বিক্রেতারা। কাকরোল বিক্রি হচ্ছে 70 টাকা, কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 80 টাকা। তার পরবর্তীতে আমি শুকনো বাজারে আসি এবং সেখানে আমি যেমনটি দেখতে পাই যে পেঁয়াজের দাম 60 টাকা করে বিক্রি হচ্ছে, রসুন যেটি দেশি রয়েছে সেটি 120 টাকা করে বিক্রি হচ্ছে এবং যে রসুনগুলো একটু ইন্ডিয়ান বা বাইরে থেকে আনা সেই রসুনের দাম 180 টাকা করে বিক্রি হচ্ছে। আমি যদি চালের বাজারে ঘুরে পরবর্তীতে চালের দামগুলো বলি একটু আপনাকে, যে চাল কিন্তু সর্বনিম্ন 55 থেকে সর্বোচ্চ 80 টাকা দরে বিক্রি হচ্ছে এবং মোটা চাল যেগুলো সেগুলো 55 থেকে 60 টাকা 65 টাকা দরে বিক্রি হচ্ছে এবং মিনিকেট চাল যেগুলো রয়েছে সেগুলো 80 টাকা দরে বিক্রি হচ্ছে এবং পোলাও চালের কথা যদি বলি সেগুলো 100 থেকে 130 টাকা দরে বিক্রি হচ্ছে। আমি যদি ডালের কথা বলি, ডাল ইন্ডিয়ান যে ডালগুলো রয়েছে সেগুলো 100 টাকা দরে বিক্রি হচ্ছে এবং আমাদের যে দেশি মসুরি ডাল রয়েছে সেগুলো 130 টাকা দরে বিক্রি হচ্ছে। পরবর্তীতে আমি মাছের বাজার যাই এবং মাছের বাজারে দেখতে পাই যে দাম সব মাছেরই কিন্তু দাম সর্বনিম্ন 300 টাকা দরে বিক্রি হচ্ছে কেজি প্রতি এবং ইলিশের ভরা মৌসুমে কিন্তু 2500 টাকা দরে কিন্তু বিক্রি হচ্ছে। এবং পরবর্তীতে চালের বাজারে আমরা ঘুরে আরো একটা ব্যাপার যেমনটি জানতে পারি যে আড়তদারদের সঙ্গে কথা বলে তারা যেমনটি বলছিলেন যে চালের যে এই দাম, ঊর্ধ্বমুখী দাম বা প্রতি কেজিতে 4 থেকে 5 টাকা থেকে 10 টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। এই দাম বৃদ্ধির কারণ কিন্তু মূলত তারা যেমনটি বলছিলেন যে সিন্ডিকেটের কারণে দামটা বৃদ্ধি পেয়েছে এবং সেই সঙ্গে বড় বড় মিল মালিক যারা রয়েছেন এবং বড় বড় কোম্পানি যারা রয়েছেন তারাই কিন্তু মূলত এই দাম বৃদ্ধির নেপথ্যে কাজ করছেন, যে কারণে আসলে এই দামের বৃদ্ধিতে তাদের তারতম্যে কিন্তু তাদের কোনো রকম হাত থাকছে না কিংবা তারাও এখানে অসহায়ের মতোই আছেন বলা যেতে পারে। তো এই ব্যাপারে তারা যেমনটি বলছিলেন যে সরকার যদি মনিটরিং করে, সঠিক মনিটরিং এর মাধ্যমে সরকার কিন্তু চাইলে এই দামগুলো নিয়ন্ত্রণ রাখতে পারে। তাছাড়া আরেকটি ব্যাপার যেমনটি বলছিলেন যে গেল সপ্তাহে কিন্তু ঈদের লম্বা ছুটি কাটিয়ে রাজধানীবাসী সবাই ফিরে আসেনি, যে কারণে কাঁচা বাজারগুলোতে দেখা গিয়েছে অনেক কাঁচা পণ্য তারা পচে গিয়েছে এবং সেখানে কিন্তু লোকসানের মুখে পড়েছেন কাঁচা বাজার আড়তদাররা, তারা এমনটি জানাচ্ছিলেন, যে জন্য এই সপ্তাহে দামটা একটু বেশি তাদের রাখতে হচ্ছে, তারা এমনটি বলছিলেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে কাঁচা বাজারের সর্বশেষ। স্নেহা। আলাউদ্দিন, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের দামের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের অফিস ড্রাফটম্যান এখন 1000 কোটি টাকার মালিক। রাত্রি যাপন করেন 5 স্টার হোটেলে, চড়েন পাজেরো গাড়িতে। তিনি ফেনীর জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ড্রাফটম্যান শাহিন আলম। কুমিল্লা কক্সবাজার রোডে এশিয়া এয়ারকর নামে তার রয়েছে 5টি ডাবল ডেকার মার্সিডিজ বাস। নিজ নামের 4টি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদারি কাজ করেন তিনি। একশোবের বাদাম বিক্রেতা থেকে সরকারি চাকরি সুবাদে শাহিন আলম দুর্নীতিতে আঙ্গুল ফুলে কলা গাছ বনে গেছেন। শাহাদাত নিশাদের অনুসন্ধানে বিস্তারিত। কুমিল্লার 14 গ্রামের বাদাম বিক্রেতা শাহিন আলম এখন প্রায় 1000 কোটি টাকার মালিক। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যানের চাকরি যেন আলাদিনের চেরাগ হাতে তুলে দিয়েছে তাকে।
স্থানীয়রা বলছে চতুর্থ শ্রেণীর কর্মচারী শাহিন আলমের বাবা জয়নাল আবেদনও ছিলেন বাদাম বিক্রেতা, থাকতেন জীর্ণশীর্ণ ঘরে। সে ভিটেতেই এখন শাহিন আলম গড়ে তুলেছেন বিলাসবহুল বহুতল ভবন। এখানেই শেষ নয়, মাত্র কয়েক বছরের ব্যবধানে শাহিন আলমের সম্পদ বেড়েছে যেন শতগুণ। বর্তমানে ড্রাফটম্যান শাহিন আলমের রয়েছে একাধিক বিলাসী গাড়ি, 5টি ডাবল ডেকার বাস, যেগুলো এশিয়া এয়ারকন সার্ভিস আরামবাগে ঢাকা কক্সবাজার রুটে চলাচল করে, যা 2 ভাইয়ের নামে রেখেছেন শাহিন। এছাড়াও তার রয়েছে 7টি ড্রাম ট্রাক, 4টি এক্সকেভেটর, 13টি ঢালাই মেশিন। গত কয়েক বছরে চৌদ্দগ্রাম সহ একাধিক স্থানে কেনা জমির একাধিক দলিলও আসে দেশ টিভির হাতে, যা হিসেব করলে দেখা যায় শুধু জমি কিনেছেন কোটি কোটি টাকার। সরকারি কর্মচারী হয়ে নামে বেনামে করেছেন ঠিকাদারি লাইসেন্স। সে লাইসেন্স বলে নিজ দপ্তরের কাজ ভাগিয়ে নেন নিজেই। সম্পদ গড়েছেন স্ত্রী ও শালীর নামেও। তার শালী তানিয়া আক্তারের নামে কিনেছেন 2 কোটি টাকার এফডিআর। শাহিন আলম এই অফিসের কেরানির চাকরি করলেও এখানকার অফিস প্রধানও নাকি ভয়ে তটস্থ থাকেন। শুধু তাই নয়, এই শাহিন আলমের ভয়ে মুখ খুলতে চান না তার ঊর্ধ্বতন কর্মকর্তারা। একটা অভিযোগের প্রেক্ষিতে তার বিরুদ্ধে তদন্ত চলমান আছে, তো শীঘ্রই সেটা হয়তো তদন্ত করে তার বিরুদ্ধে ডিপার্টমেন্ট ব্যবস্থা নেবে যদি অভিযোগ প্রমাণিত হয়। বিষয়টি নিয়ে শাহিন আলমের সাথে কথা বলতে গেলে সম্ভব হয়নি কথা বলার। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ড্রাফটম্যান পদে চাকরি করে আজীবনেও বেতন ভাতা বাবদ 1 কোটি টাকার মালিক হওয়ার কথা না, সেখানে এখন 1000 কোটি টাকার মালিক এক সময়ের বাদাম বিক্রেতা শাহিন আলম। শাহাদাত নিশাত, দেশ টিভি, ঢাকা। ময়মনসিংহ নগরীতে আশঙ্কাজনকভাবে বেড়েছে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও খুনের ঘটনা। এ নিয়ে নগরবাসী চরম আতঙ্কে দিন যাপন করছে। সাধারণ নাগরিকদের মতে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, ফলে পুলিশ প্রশাসনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। এদিকে সম্মিলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। ইলিয়াস আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ময়মনসিংহ নগরীতে চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও খুনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। শুধুমাত্র গত 3 মাসেই 131 জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবুও থামছে না চুরি, ছিনতাই। গত বুধবার সকালে গাঙ্গিনার পাড় এলাকার ব্যস্ত অলকা নদী বাংলা কমপ্লেক্সের 2য় তলায় মোবাইল মার্কেটের একটি দোকানে তালা ভেঙে 5-6 জন অজ্ঞাতনামা যুবক 200টিরও বেশি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এর আগে 17 জুন দিবাগত রাতে নগরের জিলা স্কুল মোড়ে এক বাড়িতে ঢুকে মালিককে বেঁধে রেখে নগদ 23 লাখ টাকা ও প্রায় 2 লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ধারাবাহিক চুরি ডাকাতির ঘটনায় নগরবাসীর মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে, আর এসব ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর কার্যকরী ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। রুটি খায় আসছি, আইসা মাত্র দরজাটা খুলছি, চাবি দিয়ে খুললা দরজাটাও খোলা আছে, সব নিয়ে আমার পিছন দিক দিয়ে দৌড়ে ফেলাইছে। কি পরে ওই যে মুখ বাঁধছে, চোখ বাঁধছে, হাত বাঁধছে, পরে পা বাঁধা, পরে ওই জয় করে নিয়ে ফালাই রাখছে। খোলার পরে আমার দোকানে সব ফোন প্রায় আপনার 8 থেকে 10 লাখ টাকা ক্যাশ সব ফোন নিয়ে গেছে। শুধু চুরি নয়, নগরীতে ব্যাপক হারে বাড়ছে ছিনতাই ও চাঁদাবাজির ঘটনা। গত 14 জুন নগরের বাগমারা এলাকায় শাপলা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চাঁদার দাবিতে হামলা করা হয়। এর প্রতিবাদে আন্দোলনে নামেন ক্লিনিক মালিকরা। এদিকে গত মঙ্গলবার নগরীতে দিনে দুপুরে ব্যাংক কর্মকর্তা মনিরুল হকের কাছ থেকে ছিনতাইকারীরা ছিনিয়ে নিয়ে যায় লক্ষাধিক টাকা। 16 জুন মিন্টু কলেজ এলাকায় রিকশা যাত্রীর পথ রোধ করে করা হয় ছিনতাই। যারা আসছিল এরা প্রকৃত এই এলাকার চাঁদাবাজ সন্ত্রাস। সহকর্মী যেহেতু ছিনতাই হয়েছে, তাতে আমরা আরো বেশি সতর্ক এবং সাবধান থাকার জন্য সবাইকে বলছি। আইন শৃঙ্খলার ভয়াবহ অবনতির কারণে এসব ঘটনা ঘটছে বলে মনে করেন নাগরিক নেতারা। এদিকে সবার সম্মিলিত প্রচেষ্টায় ঘুরে দাঁড়ানোর কথা জানিয়েছেন পুলিশ। দায়িত্বকে এড়িয়ে যাচ্ছে না, আমরা দেখতেছি চুরি যেটা বেড়ে গেছে, আমরা খুব দ্রুত তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিই এবং সমাজে যারা আপনারা আছেন আপনাদের দায়িত্ব এটা বলতেছি, এটা সামাজিকভাবে একটা প্রতিরোধ গড়ে তুলতে হবে। আইন শৃঙ্খলা বাহিনী রাস্তায় নিষ্ক্রিয় থাকার কারণে মনে হচ্ছে যারা এখন নির্ভয়ে কাজটি করতে পারছে। আবার সেটা বৃদ্ধি করতে হবে, কম্বিং অপারেশন খুব জরুরি। পুলিশ বলছে গত 3-4 মাসে 131 জন ছিনতাইকারীকে ধরা হলেও আবার তারা জামিনে বের হয়ে বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।
কুষ্টিয়া দৌলতপুর উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির বেহাল দশা, নেই পর্যাপ্ত চিকিৎসক, হয় না পরীক্ষা নিরীক্ষাও, মেলে না কোনো সরকারি ওষুধও। আবাসিক চিকিৎসক থাকলেও ঠিকমতো বসেন না হাসপাতালে, রোগী দেখেন বাইরের বেসরকারি হাসপাতালে, ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দৃশ্যটি কুষ্টিয়ার 50 শয্যা বিশিষ্ট দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। চিকিৎসকদের কক্ষের সামনে রোগী ও স্বজনদের ভিড়, তবে কক্ষের চেয়ারগুলো ফাঁকা, নেই কোনো চিকিৎসকও। চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা জানেন না কখন আসবে ডাক্তার, পাবেন তাদের কাঙ্ক্ষিত সেবা। ভিতরে যাই দেখছি যে ডাক্তার নাই, উনি রেস্টে গেছে। ডাক্তারের অপেক্ষাতে আসাতে আমরা ধরেন যে এখনো দাঁড়িয়ে আছি। টিকিটও পাইনি, ডাক্তারও পাইনি। এখানে ভর্তি হওয়ার সিস্টেম খালি, ওষুধ পানি আমরা কিছুই পাই না, বাড়ি থেকে সবকিছু আমরা কিনতে পাওয়া যায়। দৌলতপুর উপজেলার প্রায় 8 লক্ষ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র হাসপাতালটিতে নেই পর্যাপ্ত চিকিৎসক, হয় না পরীক্ষা নিরীক্ষাও, মেলে না কোনো সরকারি ঔষধও। শামসুল আরিফিন নামের একজন আবাসিক চিকিৎসক থাকলেও ঠিকমতো বসেন না হাসপাতালে, রোগী দেখেন বাইরের আলশেফা নামের স্ত্রীর বেসরকারি হাসপাতালে, ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়তে হয় রোগী ও স্বজনদের। ওর নিজস্ব একটি হসপিটাল আছে, তিনি মূলত ডিউটি করে আলশেফা হসপিটালে, তার নিজস্ব হসপিটাল আছে। তিনি প্রকৃতপক্ষে হসপিটালের কোনো নিয়ম শৃঙ্খল কোনো কিছু সুন্দরভাবে মানতে চায় না আর কি। অনেক রোগীর চাপ হয় এখানে, মনে করেন স্যারের অনুপস্থিতিতে যে ডাক্তারগুলো থাকে ওনাদের উপর অনেক প্রেশার পড়ে যায়। তবে বাইরের বেসরকারি হাসপাতালে রোগী দেখার বিষয়টি স্বীকার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক শামসুল আরিফিন বলছেন, নিয়ম মেনেই হাসপাতালে রোগী দেখেন তিনি। দৌলতপুরের সর্বত্র রোগী আমি দেখি, খোঁজ নিয়ে দেখেন আর কি। আমি প্রাইভেট প্র্যাকটিস করি তারাগুনিয়া থানার মোড় আলশেফায়। আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা সিভিল সার্জনের। সেটা সে যদি তার অফিস টাইমে এগুলো করে থাকে অবশ্যই তার ভিতরে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। জেলার বৃহত্তর উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটির সকল সমস্যা সমাধানে দ্রুতই ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ, কাঙ্ক্ষিত সেবা পাবে এ অঞ্চলের মানুষ, এমনটিই প্রত্যাশা সবার। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। দেশ জুড়ে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। বরগুনার সংক্রমণের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, আপনি আমাদের জানাবেন জেলায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কেমন দেখছেন, সেই সাথে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা সেবা মিলছে কিনা? দেখুন, ডেঙ্গুর পরিস্থিতি প্রতিদিনই কিন্তু অবনতির দিকে নামছে। গতকাল ডেঙ্গু রোগে আক্রান্ত ছিল 24 ঘন্টায় 57 জন, কিন্তু আজ আমরা যেটি দেখতে পেয়েছি যে গত 24 ঘন্টায় যে ডেঙ্গু রোগীর আক্রান্ত সংখ্যা 83-তে গিয়ে ঠেকেছে। এবং বরগুনার যে জেনারেল হাসপাতাল, আমরা সেখানে এখন রয়েছে। বরগুনা জেনারেল হাসপাতালে বর্তমানে 217 জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এটি 250 শয্যার হাসপাতাল, এখানে 217 জনই কিন্তু ডেঙ্গু রোগী। এছাড়াও কিন্তু অন্যান্য রোগী মিলে কিন্তু এখানে প্রায় 5 শতাধিক রোগী কিন্তু এখানে রয়েছে। এখানে যে চিকিৎসক যারা রয়েছেন তারা কিন্তু এই ডেঙ্গু রোগী এবং সাধারণ রোগীদের চিকিৎসা দিতে গিয়ে হিমশিম খাচ্ছে। এবং এই ডেঙ্গু মহামারী মোকাবেলার জন্য স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন করে 10 জন চিকিৎসক পদায়ন করা হয়েছে। তার মধ্যে 5 জন চিকিৎসক এখন এই হাসপাতালে যোগদান করেছেন এবং তারা কিন্তু চিকিৎসা সেবা প্রদান করা শুরু করেছেন। এই ডেঙ্গুর কারণ এবং ডেঙ্গু মহামারীর কারণ অনুসন্ধানে কিন্তু আইডিসিআর এর প্রতিনিধি দল বরগুনায় অবস্থান করছেন। তারা কারণ খোঁজার চেষ্টা করেছেন এবং আমাদের সাথে তাদের কথা হয়েছে এবং তারা যেটি বলার চেষ্টা করেছেন যে বরগুনায় বৃষ্টির পানি সংরক্ষণ করার ফলে কিন্তু এডিস মশার প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং প্রতিটি বাসা বাড়িতে কিন্তু এই এডিস মশার লার্ভা পাওয়া যাচ্ছে এবং এই যে প্রতিটি বাসা বাড়িতে কিন্তু এই কারণে কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে। আপনাকে একটি বিষয় জানিয়ে রাখি, বরগুনায় মোট ডেঙ্গু রোগীর সংখ্যা হচ্ছে 2188 জন, যেটির মাত্র 1 মাসে কিন্তু 1700 ডেঙ্গু রোগীতে আক্রান্ত হয়েছে। এছাড়াও বরগুনায় কিন্তু এই সদর হাসপাতালে 5 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য বরিশাল এবং ঢাকায় প্রেরণ করা যে রোগী, তাদের মধ্যেও কিন্তু প্রায় 14 জন রোগী মারা গিয়েছে। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বরগুনা থেকে শুনছিলেন ডেঙ্গুর আক্রান্তের সর্বশেষ পরিস্থিতি। সুপ্রিয় দর্শক, কথা বলছেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমাদেরকে যেন সেই শ্বেতপত্র প্রকাশ করতে না হয়, আমাদেরকে যেন সেই তালিকা দিতে না হয়, না হয় আগস্ট বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে, জুলাই বিপ্লব পালনের সঙ্গে সঙ্গে যদি এই দাবি পূরণ না হয়,
এরপরে আমরা সত্যিকার অর্থেই সেই তালিকা প্রকাশ করে দেব ফ্যাসিবাদের দোসররা কোথায় কোন পর্যায়ে কি অবস্থানে রয়েছেন। আজকের এই আয়োজনের জন্য অপরাজেয় বাংলাকে ধন্যবাদ। সবাইকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জুলাই বিপ্লবের প্রারম্ভে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ। দর্শক, কথা বলছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলম। এতক্ষণ আমরা ছিলাম সেখানে। এবার অন্যান্য প্রসঙ্গ। ভূমি অধিগ্রহণ জটিলতা আর নির্মাণ কাজের দীর্ঘসূত্রতায় আটকে আছে মাগুরা শ্রীপুর বাগ সরলীকরণ প্রকল্পের কাজ। কর্তৃপক্ষ অধিকাংশ কাজ সম্পন্নের দাবি করলেও স্থানীয়রা বলছেন কাজ হয়েছে খুবই কম। নদীর উপর ব্রিজ তৈরি হলেও সংযোগ সড়ক না থাকায় কোটি কোটি টাকার উন্নয়ন প্রকল্প সাধারণ মানুষের কোনো কাজেই আসছে না। মাগুরার প্রতিনিধি পঙ্কজ রায়ের তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। মাগুরা শহরের পার্শ্ববর্তী পার নান্দোয়ালি এলাকা থেকে নিজ নান্দোয়ালি হয়ে মাঠবাড়ি পর্যন্ত বাইপাস রাস্তাটির কাজ শুরু হয় 2020 সালে। 247 কোটি টাকা ব্যয়ে মাগুরা শ্রীপুর বাগ সরলীকরণ প্রকল্পের এ কাজটি এলাকাবাসীর দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন। 5 বছরেও শেষ হয়নি প্রায় 8 কিলোমিটার বাইপাস সড়ক, নবগঙ্গা নদীতে 202 মিটার লম্বা সেতু ও 6টি কালভার্ট নির্মাণের কাজ। 2026 সাল পর্যন্ত বাড়ানো হয়েছে প্রকল্পের মেয়াদ। বাইপাস সড়ক নির্মাণ ও জমি অধিগ্রহণের জন্য 175 কোটি 70 লাখ টাকা বরাদ্দ থাকলেও মামলা সহ নানা কারণে দীর্ঘদিন ধরে থমকে আছে নির্মাণটি। এছাড়া জমি অধিগ্রহণ করা হলেও পাওনা টাকা বুঝে না পাওয়ার অভিযোগ রয়েছে জমির মালিকদের। মাঝ সড়ক থেকেও সরানো হয়নি বৈদ্যুতিক খুঁটি। এতে দুর্ভোগ ও দুর্ঘটনার শঙ্কা নিয়েই করতে হচ্ছে চলাচল। এমন একটা অনিশ্চয়তার মধ্যে চলে গেছে যে আমরা এখন টাকা পয়সা পাবো কি পাবো না, আমরা এটারও একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে। এই অধিগ্রহণে আমাদের জমি আছে, আমাদের জমি মামলা থাকার কারণে আমরা টাকা পয়সা পাচ্ছি না। দ্রুত সরকারের এই মামলা নিষ্পত্তি করে আমাদের টাকা পয়সা দিয়ে এই জমির কাজ, এই রাস্তা এবং ব্রিজের কাজ দ্রুত সমাধান করতে হবে। ইতিমধ্যে 57 কোটি টাকার বেশি তুলে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এর মধ্যে নবগঙ্গা নদীতে নির্মিত একটি ব্রিজের নির্মাণ কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় তা কোনো উপকারে আসছে না এলাকাবাসীর। নদীর উপর ব্রিজ, কিন্তু হাসিল দুই পাশে এক পাশে রাস্তা হয়নি কমপ্লিট। আর সরকার এত টাকা খরচ করে পড়ে রয়েছে, এত সরকারের এই ব্রিজের সমস্ত মালপত্রগুলো মনে হয় আমাদের ধারণা নষ্টভ্রষ্ট হয়ে যাচ্ছে। অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হলে দ্রুতই সড়কটির নির্মাণ কাজ শেষ করার আশ্বাস সড়ক ও জনপথ বিভাগের। এদিকে জেলা প্রশাসক বলছেন অধিগ্রহণকৃত প্রায় 65% জমির টাকা মালিকদের বুঝিয়ে দেওয়া হয়েছে। ভূমি অধিগ্রহণের জন্য 175 কোটি টাকা সংস্থান রয়েছে এবং অলরেডি এটা 175 কোটি টাকা পরিশোধ করা হয়েছে, যেটার ক্ষতিপূরণ কাজ জেলা প্রশাসক মাগুরা বরাবর চলমান রয়েছে। প্রথম প্যাকেজে যে অসমাপ্ত কাজ ভূমি অধিগ্রহণ শেষে আমরা ইনশাআল্লাহ সমাপ্ত করব। আমরা মোর দ্যান 60 থেকে 65% বেশি ক্ষতিপূরণ ইতিমধ্যে প্রদান করা হয়েছে, আর বাকি যে একটি কেস ওটার যৌথ জরিপ চলমান আছে। নির্মাণ কাজটির সব প্রতিবন্ধকতা পেরিয়ে দ্রুত সম্পন্ন করার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি। মৌলভীবাজারে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের জন্য সরাসরি সরকারি উদ্যোগে 151টি মাদ্রাসা ও এতিমখানাকে 120 টন লবণ দেওয়া হয়, কিন্তু প্রশিক্ষণের অভাবে অনেক প্রতিষ্ঠান লবণ ব্যবহার না করেই তা বিক্রি করে দেয়। ফলে সময় মতো প্রক্রিয়াজাত না হওয়ায় নষ্ট হয়ে গেছে বেশিরভাগ চামড়া। সালেহ এলাহি কুটির তথ্য ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। প্রতি বছর কোরবানির চামড়া থেকে আয় করে বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসা। সিলেটে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য সরকারি উদ্যোগে 151টি মাদ্রাসা ও এতিমখানাকে দেওয়া হয় 120 টন লবণ। বরাদ্দের তালিকায় প্রতিষ্ঠানের নাম থাকলেও লবণ পাননি অনেক প্রতিষ্ঠান। আর যেসব প্রতিষ্ঠান লবণ পেয়েছেন তারা চামড়ায় লবণজাতকরণের প্রশিক্ষণ না থাকায় কাঁচা চামড়া বিক্রি করেছেন কম দামে। এতিমখানা, মাদ্রাসা প্রতিনিধি ও চামড়া ব্যবসায়ীরা বলছেন শুধু লবণ দিলেই চামড়া নিয়ে বিশৃঙ্খলার সমাধান হবে না, বাড়াতে হবে প্রশিক্ষণ ও তদারকি। দুর্গন্ধ সরতে পারে যদি লবণ দেওয়া হয়, তো এইভাবে হিসাবে লবণ আমরা দেই নাই। লবণ পাইলেও তো আমরা কোনো লাভ নেই, কারণ আমরা তো লবণ দিতে পারতাম না, ছাত্র প্রশিক্ষণ প্রাপ্ত নাই। মাদ্রাসাগুলা যে এই লবণ টবণ দেওয়া হয়েছে কেউ বানাইতেও পারেও না, এটা তো সব তারা বেচছে। মাদ্রাসা ও এতিমখানার প্রতিনিধিরা লবণজাত না করেই কাঁচা চামড়া বিক্রি করেছেন বালিকান্দি আড়তদারদের কাছে। গভীর রাতে একসঙ্গে অসংখ্য চামড়া বিক্রি করায় প্রচন্ড গরমে অনেক চামড়া নষ্ট হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। চামড়া নিয়ে দিছে রাত্রে 11টার দিকে, একসাথে সব মাদ্রাসায় জাম লাগছে, চামড়া নিয়ে আমরা বিপাকে পড়ছি। ও পরবর্তী আমরা চামড়া অনেকটাই নষ্ট হয়ে গেছে, আমরা কাজ কাম করতে পারছি না। রাত দেখা গেছে খাসা চামড়া আমাদের কাছে বিক্রি করছে, মাদ্রাসা বিক্রি করছে, পরিয়ারা বিক্রি করছে। আমরা
কাঁচা চামড়াগুলা লবণজাত করছি। জেলা প্রশাসন সূত্রে লবণ বিতরণের হিসেব পাওয়া গেলেও চামড়া নিয়ে বিশৃঙ্খলার বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি জেলা প্রশাসনের কোনো কর্মকর্তা। নিউজ ডেস্ক, দেশ টিভি। যশোর শহরের জামরুলতলা এলাকায় রাত্রি বস্ত্রালয় নামের একটি কাপড়ের দোকানে অভিযান চালিয়ে কুখ্যাত মাদক ব্যবসায়ী মিন্টু গাজীকে 100 কেজি গাঁজা সহ গ্রেপ্তার করেছে র্যাব 6। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাব দেখতে পায় কাপড়ের রোলের ভেতরে অভিনব কায়দায় গাঁজা লুকানো রয়েছে। র্যাব জানায় মিন্টু গাজী দীর্ঘদিন ধরে দোকানের আড়ালে গাঁজার ব্যবসা করে আসছিল এবং সীমান্ত এলাকা থেকে গাঁজা এনে যশোর সহ আশপাশের জেলায় সরবরাহ করত। গ্রেপ্তারের পর মিন্টু মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে তাকে এবং উদ্ধার করা গাঁজা কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়। রাজনৈতিক প্রভাবমুক্ত নির্বাচন কমিশন সকল জেলার নেতৃবৃন্দের প্রার্থিতা ও ভোটাধিকারের সুযোগ সহ 3 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন খুলনা বিভাগের নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকেল 4টায় কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতৃবৃন্দ অভিযোগ করেন একটি সামাজিক দল সংগঠনের অভ্যন্তরীণ নির্বাচন ব্যবস্থায় প্রভাব বিস্তার করছে এবং তাদের পছন্দের নেতৃত্ব প্রতিষ্ঠায় চেষ্টা করছে, যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য। তারা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি অরাজনৈতিক ও লেজুর বৃত্তিহীন সংগঠন, যেখানে গণতান্ত্রিক অংশগ্রহণ সবার জন্য নিশ্চিত করতে হবে। আমরা বারবার আহ্বান জানিয়েছি যে অতি দ্রুত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যাতে সুসংগঠিত হয়, এই জন্য সেন্ট্রাল একটা কমিটি রিফর্ম করার জন্য 100 দিন পার হয়ে গেলেও সেটা তারা ব্যর্থ হয়েছে। আমরা তাদেরকে আহ্বান জানাচ্ছি এবং সেই আহ্বান জানানোর পরপরই আপনারা খেয়াল করেছেন যে 26শে মে মাসের একটা নির্বাচন কমিশন গঠন হয়। তার পরবর্তীতে আমাদেরকে প্রার্থী করার সুযোগ দেয়। ভাই যেটা বললেন একটু আগে, কিন্তু আমাদের ভোটার অধিকার নাই।